হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ছায়া স্মার্ট ক্লাস। আর আমি বিবিসা রয়েছি তোমাদের সাথে। আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু আলোক তরঙ্গ ও ব্যতিচার চ্যাপ্টারের অন্তর্ভুক্ত তরঙ্গের বিস্তার সম্পর্কে হাইগেন্সের নীতি। এই ক্লাসটা খুব ইম্পর্ট্যান্ট হতে যাচ্ছে, কারণ এখান থেকে তো তোমাদের পরীক্ষায় কোয়েশ্চেন্স আসেই। তো কনসেপচুয়াল পুরো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। আর অবশ্যই পড়ার সময় হাতের কাছে ছায়ার পদার্থবিদ্যার দ্বাদশ শ্রেণী বইটি রেখো, যাতে তোমাদের পড়া আরও ইজি হয়ে যায়। তো শুরু করতে যাচ্ছি আজকের হাইগেন্সের নীতি। তো প্রিয় ছাত্রছাত্রী, যেমনটা আমি এর আগের ক্লাসে বলেছিলাম যে এখন আমরা জানি যে আলো এক ধরনের তড়িৎচুম্বকীয় তির্যক তরঙ্গ, কিন্তু অতীতে এমনটা ছিল না। অতীতে একদম প্রথমের দিকে কর্পাসকুলার থিওরি এসেছিল, ডেসকার্ট, তারপরে নিউটনের যে তত্ত্ব, সেখানে বলা হয়েছিল যে আলো মানেই হচ্ছে কি কণা না কর্পাসকিউলস, কিছু পার্টিকেলসের সমষ্টি, এইরকম বলা হয়েছিল। পরে সায়েন্স ডেভেলপ করলো 1678 এইরকম একটা সময় গিয়ে হাইগেন্স বলছেন যে না, আলো হচ্ছে এক ধরনের তরঙ্গ। তো ওয়েভ থিওরি দিয়ে অনেক কিছু এক্সপ্লেন করা গেল, এবং ওয়েভ থিওরির মূল একটা বিষয় আমি তোমাদেরকে বলেছিলাম, সেটা হচ্ছে তরঙ্গ মুখের ধারণা। আচ্ছা, যারা নতুন ভিউয়ার্স রয়েছে তারা অবশ্যই তোমরা এর আগের ভিডিওতে গিয়ে অবশ্যই এই ওয়েভ ফ্রন্ট কী, ওয়েভ ফ্রন্টের বৈশিষ্ট্য কী বা তরঙ্গ মুখের বৈশিষ্ট্য কী, এই সমস্ত ব্রিফলি আমি আলোচনা করেছিলাম, ওইখানে দেখতে পারো, তাহলে আরও ইজি হবে বুঝতে এই ভিডিওটা। তো শুরু করতে যাচ্ছি। তো এখানে দেখো হাইগেন্সের নীতিতে কি বলছে, আগে ব্যাপারটা বুঝি। আগে হাইগেন্সের নীতিটা জিনিসটা কি দেখো। বলছে হাইগেন্সের নীতিতে যে কোনো একটা উৎস, সাপোজ এই একটা সোর্স, এই একটা তরঙ্গের উৎস, এই তরঙ্গ উৎস থেকে তরঙ্গ উৎপত্তি লাভ করে মাধ্যমের মধ্যে ছড়িয়ে পড়ছে আস্তে আস্তে। যখন তরঙ্গ উৎপন্ন হয়ে ছড়িয়ে পড়বে, সাপোজ সিম্পল একটা এক্সাম্পল, একটা পুকুরের মধ্যে আমি ঢিল ফেললাম, ঠিক আছে? ঢিল ফেললে কী হবে? ঢেউ তৈরি হবে, এইরকম রিপল, এরকম ঢেউ তৈরি হবে, এরকম গোল গোল করে তৈরি হবে তরঙ্গ মুখ, যেগুলো এক একটা তরঙ্গ মুখ। এইবার এই যে তরঙ্গ মুখ, এই তরঙ্গ মুখের ওপর এই একটা পয়েন্ট নাও, এই একটা পয়েন্ট নাও, এই একটা পয়েন্ট নাও, ইচ অ্যান্ড এভরি পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে ইজ দ্য সোর্স অফ সেকেন্ডারি ওয়েভলেট। অর্থাৎ তরঙ্গ মুখের ওপর প্রত্যেকটা বিন্দু একটা গৌণ তরঙ্গের উৎস। কেমন বিষয়টা? সাপোজ আমি তোমাদের যেমনটা বলছিলাম, পুকুরের ধরে নাও এইরকম ধারের দিকে একটা বড় একটা ডাল, গাছের ডাল পোতা আছে, এখানে একটা গাছের ডাল পোতা আছে। তুমি এখানে পুকুরে ঢিল ফেললে তোমরা খেয়াল করে দেখবে ঢেউ ছড়াচ্ছে, এরকম ঢেউ ছড়াতে গিয়ে দেখবে এই যে পয়েন্ট যেখানে ডালটা পোতা আছে, সেইখানে গিয়ে দেখবে এখানে ধাক্কা লাগার পর আবার নতুন করে ঢেউ তৈরি হয়েছে, হ্যাঁ কি না? এরকম নিশ্চয়ই খেয়াল করেছো। যদি যে গাছের ডালটা ওটা এখানে না থেকে যদি এইখানে থাকতো, তাহলে এখান থেকে আবার ঢেউ তৈরি হতো, হ্যাঁ কি না বলো? তার মানে দেখতেই পাচ্ছ এই যে তরঙ্গ মুখের ওপর যেখানেই তুমি গাছের ডালটাকে রাখো না কেন, সেখান থেকে নতুন করে তরঙ্গ তৈরি হচ্ছে। তার মানে এই দাঁড়ালো যে তরঙ্গ মুখের ওপর প্রত্যেকটা বিন্দু একটা গৌণ তরঙ্গের উৎস। সিম্পল জিনিস, মুখস্থ মানুষ ছেলেরা মুখস্থ করে মনে থাকে না, এত মুখস্থ করার কিছু নেই, বুঝে নিলে ফিজিক্স ইজ ভেরি ইজি, তাই না? তো কি বলছি, যে উৎস থেকে তরঙ্গ যখন মাধ্যমে বিস্তার লাভ করে, তখন এই তরঙ্গ মুখের ওপর প্রত্যেকটা বিন্দু একটা গৌণ তরঙ্গের উৎস। ওকে, এইবার তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো যে যখন নতুন করে তরঙ্গগুলো, ঢেউগুলো তৈরি হয়, ওই এক্সাম্পল যেটা দিচ্ছিলাম, নিশ্চয়ই ঢেউগুলো উল্টো দিকে যায় না, যায় কোন দিকে? সামনের দিকে যায়। তার মানে এটাও অ্যাড করে দাও তরঙ্গ হাইগেন্সের নীতিতে, যে যে গৌণ তরঙ্গ উৎসগুলো, সেগুলো তরঙ্গ মুখ যেদিকে বিস্তার লাভ করছে সেই দিকেই বিস্তার লাভ করে, সিম্পল। আবার রিপিট করছি না, কোনো একটা মাধ্যমে তরঙ্গ উৎস থেকে যখন তরঙ্গ উৎপন্ন হয়, তখন মাধ্যমের মধ্যে বিস্তার লাভ করার সময় তরঙ্গ মুখের ওপর প্রত্যেকটা যে বিন্দু, ওগুলো একটা গৌণ তরঙ্গের উৎস হিসেবে আচরণ করে। আর এই গৌণ তরঙ্গ উৎস থেকে যে তরঙ্গগুলো তৈরি হচ্ছে, সেগুলো
তরঙ্গ যেদিকে গতিশীল হচ্ছিল সেই দিকেই বিস্তার লাভ করে। তো এটাই এখানে লেখা আছে, দেখো কোনো সমসত্ব মাধ্যমে মানে ডেনসিটির কোনো চেঞ্জ নেই, যেখানে আর কি ঘনত্বের চেঞ্জ নেই। তো সমসত্ব মাধ্যমে কোনো আলোক উৎস থেকে আলোক তরঙ্গ সমবেগে চারদিকে ছড়িয়ে পড়ছে, এদিকে ছড়িয়ে পড়ছে। যে কোনো মুহূর্তে চারদিকে ধাবমান তরঙ্গগুলি একটি গোলকের তলে পৌঁছায়। এখন আমি তোমাদের পুকুরের জলে ঢিল ফেলার এক্সাম্পল দিচ্ছিলাম, তাই এটা একটা বৃত্তের মতো লাগছিল, বৃত্ত গোল 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 লাগছিল। ওটা যদি স্পেস ত্রিমাত্রিক তলে ঘটে তাহলে কি হবে? গোলকের রূপ নেবে, ঠিক কিনা বলো? তো ওটাই হয়েছে এখানে। ওই গোলকের তলে অবস্থিত প্রতিটি বিন্দু সমদশা সম্পন্ন, সবই বলা হয়েছিল এর আগের ক্লাসে। ওই গোলকের তল হলো তরঙ্গমুখ। তরঙ্গমুখে অবস্থিত প্রতিটি বিন্দু একটি নতুন এই যে গৌণ উৎস হিসেবে আচরণ করে। এই যে এই একটা তরঙ্গমুখ, এর উপরে বিন্দুটা নতুন তরঙ্গের উৎস হিসেবে আচরণ করছে। অর্থাৎ এই গৌণ উৎস থেকে গৌণ তরঙ্গ বা অনুতরঙ্গ ওয়েভলেট সৃষ্ট হয়ে একই বেগে চারদিকে ছড়িয়ে পড়ে। কি ব্যাপারটা ক্লিয়ার হলো? এখান থেকে নতুন তরঙ্গ উৎপন্ন হয়ে ছড়িয়ে পড়বে। তো সিম্পল এই ছিল বিষয়। মনে রাখার দুটো জিনিস আছে এখানে, তরঙ্গ উৎস থেকে তরঙ্গ ছড়ানোর সময় তরঙ্গ মুখের ওপর প্রত্যেকটা বিন্দু একটা গৌণ তরঙ্গের উৎস, এটা একটা। আর কি না, এই উৎস থেকে নতুন যে গৌণ তরঙ্গ উৎপন্ন হচ্ছে সেটা তরঙ্গ যেদিকে গতিশীল হচ্ছে সেই সম অভিমুখে বিস্তার লাভ করবে গৌণ তরঙ্গ। সিম্পল। তো এই ছিল এখানকার বিষয়। যেমন এখান থেকে ছবির সাহায্যে দেখো বোঝানো হয়েছে, সাপোজ এইটা একটা সোর্স, এখান থেকে তরঙ্গ গেছে চারদিকে গেছে, এদিকে চারদিকে গেছে, শুধু এদিকটাকে বোঝানো হয়েছে। এখানে দেখতে পাচ্ছ তরঙ্গগুলো গিয়ে এইখানে গেছে। সাপোজ এইটা হচ্ছে একটা তরঙ্গমুখ, এই যে এ বি হচ্ছে একটা তরঙ্গমুখ। এ বি এর উপরে এই পি পয়েন্ট, P1 P2 P3 P4 P5 এগুলো হচ্ছে একটা কি গৌণ তরঙ্গ উৎস। এখান থেকে তরঙ্গ উৎপন্ন হয়ে আবার এদিকে ছড়িয়েছে, এদিকে কি আসবে? উল্টো দিকে আসবে না, এদিকে আসবে না, যাবে কোন দিকে? তরঙ্গ যেদিকে বিস্তার লাভ করছিল সেদিকে বিস্তার লাভ করবে, এদিকে। হ্যাঁ কিনা বলো? এইভাবে তরঙ্গগুলো বিস্তার লাভ করছে। আবার দেখো, দেখতেই পাচ্ছ এইটা একটা গৌণ তরঙ্গ, একটা তরঙ্গমুখ। হ্যাঁ কিনা বলো? এখান থেকে তরঙ্গ গেছিল, এইটা একটা কি ছিল? তরঙ্গমুখ। এইটা ছিল তরঙ্গমুখ। তরঙ্গমুখের উপর এইটা বিন্দু, এই বিন্দু এগুলো কি একটা গৌণ তরঙ্গের উৎস। সেখান থেকে তরঙ্গ আবার গোলকের মতো ছড়িয়ে পড়ছে, এই একটা গোলক, এই একটা গোলক। এই গোলকগুলো কি, এদেরকে যদি আমি জয়েন করি সেটা আরও একটা সঞ্চার পথ পাবো। হ্যাঁ কিনা? তাহলে এটাও একটা তরঙ্গমুখ। তাহলে তোমাদের মনে হবে এইটা যদি উৎস হয়, যদি তরঙ্গ উল্টো দিকে বিস্তার লাভ করে, তাহলে সেই রেফারেন্স ধরে এটাও কি হওয়া উচিত? এটাও একটা তরঙ্গমুখ হওয়া উচিত। কিন্তু যেমনটা বলা হচ্ছে হাইগেন্সের নীতিতে, তরঙ্গ যে গৌণ তরঙ্গ উৎপন্ন হয় সেটা সামনের দিকে যায়, পেছনের দিকে ধরা হয় না, এবং এটা এক্সপেরিমেন্টালি প্রুফও হয়েছে। তো পেছনের দিকে, তার মানে আমরা A2 B2 এই যে সারফেসটা, এটাকে আমরা গৌণ তরঙ্গ মুখ বলবো না। কেমন? হ্যাঁ, তুমি এমনটা বলতে পারো যে যাওয়ার সময় এখানে একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই যদি পয়েন্টগুলো যদি একটা নিই, এখান থেকে যদি কোনো তরঙ্গ বিস্তার লাভ করে, তাহলে সেক্ষেত্রে বলতেই পারো যে এটা একটা তরঙ্গমুখ। কিন্তু এইটাকে যদি বিন্দু উৎস ধরো, তাহলে তার সামনের দিকে যে তলটা পাবো সেটা তরঙ্গমুখ হবে, কিন্তু উল্টো দিকের অংশটা তরঙ্গমুখ হবে না। কেমন? এই বিন্দু রেসপেক্টে সামনের দিকে তরঙ্গমুখ তৈরি হবে, পেছনের দিকে হবে না। যেমন এই বিন্দু রেসপেক্টে এইটা হবে একটা তরঙ্গমুখ, এই বিন্দু রেসপেক্টে পেছনের দিকের অংশটা তরঙ্গমুখ হবে না। কি ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে আশা করি। এবার এই যে তরঙ্গগুলো যদি অনেক দূর পর্যন্ত বিস্তার লাভ করে, সেটা স্ফিয়ার থেকে একটা প্লেনে রূপান্তরিত হবে। দেখো প্লেন হয়ে গেছে, অনেক দূরে যাওয়ার পর প্লেন হয়ে গেছে। দেখো ডট ডট চিহ্ন দিয়ে বোঝানো হচ্ছে অনেক দূর গেছে। তো বুঝতেই পারছো এই একটা সোর্স, সোর্স, এগুলো হচ্ছে গৌণ তরঙ্গের উৎস। তরঙ্গ মুখ সমান হয়ে গেছে, এর উপরে একটা বিন্দু গৌণ তরঙ্গের উৎস, যার সামনের দিকেরটাকে আমরা আবার কি বলবো? আর একটা তরঙ্গমুখ, পেছনের দিকেরটা নয়। ক্লিয়ার হলো? এই ছিল বিষয়। এইবারে আমরা এইটা পড়ব যে তরঙ্গ মুখের এই ধারণাকে কাজে লাগিয়ে কি করে প্রতিফলন
আলোর প্রতিসরণ সূত্রকে বা স্নেলের সূত্রকে প্রমাণ করা যায়, যেটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, তোমাদের পরীক্ষায় অল্টারনেটিভ ইয়ারে কোয়েশ্চেন্স এসে থাকে। তো দেখা যাক আমরা সেই প্রমাণটাই করবো এরপরে। দেখো, তো এরপরে আমরা আসছি এই প্রতিফলনের সূত্রের প্রমাণ কার সাহায্যে? এই হাইগেন্সের নীতির সাহায্যে। আগে আমরা একটু ছবিটা বোঝার চেষ্টা করি, তারপর আমি তো নিউমেরিক্যালি কীভাবে ক্যালকুলেশনস হচ্ছে দেখাবো। দেখো, এইটা একটা সমতল সারফেস, এই একটা তল, এই তলের উপর অনেক দূর থেকে সাপোজ তরঙ্গ আসছে। তো অনেক দূর থেকে যদি তরঙ্গ আসে সেটা কেমন হয়? প্লেন হয়ে যায় না, এরকম সমতল হয়ে যায়। তো টাক 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 করে কি আসছে বলে? এক একটা তরঙ্গ আসছে, তরঙ্গ মুখ, এরকম করে তরঙ্গ মুখ আসছে, তরঙ্গ মুখ আসছে। এগুলো তরঙ্গ মুখ। ধাক্কা লাগার পর এখান থেকে আবার দেখো এদিকে বেরিয়ে যাচ্ছে। তার মানে এইটা হয়ে যাবে কি? আপতিত তরঙ্গমুখ। এটা হচ্ছে একটা আপতিত তরঙ্গমুখ, এটা আপতিত তরঙ্গমুখ, এটা আপতিত তরঙ্গমুখ। আফটার রিফ্লেকশন যেটা বেরিয়ে গেল, এটা হচ্ছে কি না প্রতিফলিত, রিফ্লেক্টেড ওয়েভ ফ্রন্ট। রিফ্লেক্টেড ওয়েভ ফ্রন্ট, প্রতিফলিত তরঙ্গমুখ। এটা ইনসিডেন্ট ওয়েভ ফ্রন্ট, আপতিত তরঙ্গমুখ, ধাক্কা লাগার পর বেরিয়ে যাচ্ছে প্রতিফলিত তরঙ্গমুখ। তো চলো আমরা প্রমাণ করে দেখবো এইটাকে। আমরা প্রতিফলনের সূত্রের প্রমাণ করব কার সাহায্যে? এই তরঙ্গমুখের আপতন আর প্রতিফলনের দ্বারা। তো আমাদের তোমরা খেয়াল করো যে প্রতিফলনের সূত্রে কি বলা হয়েছিল। প্রতিফলনের যদি সূত্র বলি, ওখানে কি বলা হচ্ছে যে কোনো একটা আলোক তরঙ্গ, সাপোজ এই একটা সেপারেটিং মিডিয়াম, তাহলে এটা 1 নম্বর মিডিয়াম, এটা 2 নম্বর মিডিয়াম। তো এইরকম একটা তলে কোনো একটা যদি আলো এসে পড়ে, যে কোণে, যে অভিলম্বের সঙ্গে যে কোণে পড়বে সেটা হবে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, আপতন কোণ। এইবার যদি প্রতিফলিত হয়ে বেরিয়ে যায় তো নিঃসন্দেহে একই মাধ্যম হলে এটা আই, আর এটা যদি অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন আর হয়, প্রতিফলনের সূত্র বলছে আই ইজ ইকুয়ালস টু আর হবে, তাই না? অর্থাৎ আপতন কোণ প্রতিফলন কোণ সমান হবে। তো হাইগেন্সের নীতির সাহায্যে আমরা এটাই দেখাবো যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। কিছু নেই প্রমাণের মধ্যে, চলো দেখা যাক অ্যাকচুয়ালি কি ঘটছে। তো চলো আমরা এখানে ডায়াগ্রামটা একে দেখাই। সাপোজ এই হচ্ছে আমাদের, একটু ছবিটাকে একটু বড় করে আঁকি আমি, এছাড়া তো এর মধ্যে কিছু নেই। এই সাপোজ এইটা একটা সেপারেটিং মিডিয়াম, ওকে। এইবার এই যে সাপোজ একটা আয়নাও ভেবে নিতে পারো তোমরা। তো এখানে একটা আলোক তরঙ্গ আসছে, এইরকম ওয়েভ ফ্রন্ট এরকম করে আসছে, এরকম করে আসছে, ভাবো ভালো করে, এইভাবে আসছে। তো এইটা একটা তরঙ্গমুখ, এটা একটা তরঙ্গমুখ, এটা একটা তরঙ্গমুখ। এগুলো কি এক একটা তরঙ্গমুখ? যেমন এর আগের স্লাইডে দেখানো হয়েছিল, দেখো এই যে এগুলো এক একটা কি তরঙ্গমুখ। এই যে তরঙ্গ যেদিকে যাচ্ছে তরঙ্গমুখ তার সঙ্গে লম্বভাবে ছিল, তরঙ্গ এদিকে আসছে লম্বভাবে ছিল। চলো এবারে চলে এসে এখানে, এই যে দেখো, তো সাপোজ এরকম একটা তরঙ্গ আসছে, এরকম তির্যকভাবে এলো। তো এইবার ভেবে দেখো, সাপোজ এটাও একটা তরঙ্গমুখ, এইটা হচ্ছে একটা তরঙ্গমুখ, এইভাবে তরঙ্গটা আসছে, ঠিক আছে। এই তরঙ্গমুখটির আমি নাম দিলাম সাপোজ এইটা এ আর এইটা বি বিন্দু, তরঙ্গমুখের এ আর বি বিন্দু। ভেবে দেখো, যখন তুমি আলোটাকে ফেলবে, এই এবি তরঙ্গমুখের এ বিন্দুটা অলরেডি টাচ করে গেছে মিডিয়ামকে, মানে দুই মাধ্যমের বিভেদ তলকে, কিন্তু বি এইখান থেকে অনেকটা দূরে আছে। বি যখন এইখান থেকে, মানে বি বিন্দুতে তরঙ্গটা যখন এখান থেকে এখানে আসবে, এ কি বসে রেস্ট নেবে? না, এ রেস্ট নেবে না। এ তো আর আমাদের মতো মানুষ নয় যে বাবা একটু জিরিয়ে নি। ও কি করবে, বি যখন এখান থেকে এখানে আসবে, ও অলরেডি ওই মাধ্যমে বিস্তার লাভ করবে, ও এখান থেকে এইরকম বেরিয়ে চলে যাবে। তো এ তরঙ্গটা এদিক থেকে এদিকে বেরিয়ে গেল, বি তরঙ্গটা এখান থেকে আসার পর এদিক থেকে এই বেরিয়ে গেল। ভালো করে বোঝো জিনিসটা। এবার কথা হচ্ছে, ভেবে দেখো, যেহেতু এটা একটা মিডিয়ামেরই ঘটনা, আলো যেই মাধ্যমে এসেছিল সেই মাধ্যমেই ফিরে গেল, তার মানে আলোর বেগের কোনো চেঞ্জ হয়নি, ঠিক কিনা? তার মানে বি যখন সিতে গিয়ে পৌঁছবে, এ থেকে তরঙ্গ কত দূরে যাবে বলো? বি যখন সিতে গিয়ে পৌঁছবে, এ থেকে তরঙ্গ কত দূর যাবে না? বি সি এর সমান ডিস্টেন্স, হ্যাঁ কি না বলো? দেখো, মিডিয়াম যদি চেঞ্জ না হয়, আলো এই মাধ্যমে এসেছিল এই মাধ্যমেই গেছে, এই মিডিয়ামের সাপোজ আলোর বেগের মান কত? ভি। তাহলে বি থেকে সিতে যদি আলো টি সময় নেয়, তাহলে বি সি এর দূরত্ব কত? অতিক্রান্ত দূরত্ব এর সমান ভি ইন্টু টি। তাহলে ওই একই বেগে বি যখন সিতে আসবে, যেই বেগে আসবে, এ থেকে তরঙ্গ ওই একই বেগে যাবে।
কত বেগে যাবে? ভি বেগে যাবে। এখান থেকে আসতে এখানে সময় নিয়েছিল টি, তাহলে এও এখান থেকে কত দূর যাবে? ভিটি। তো আমরা কি করব? বি সি এর সমান ডিস্টেন্স নিয়ে এখান থেকে বসে একটা বৃত্তচাপ এঁকে নেব। এই কেটে দিলাম। বোঝা যাচ্ছে? আমরা কি করব এবার? এইখান থেকে একটা স্পর্শক টেনে দেবো। এই স্পর্শক টেনে দিলাম। তার মানে দাঁড়ালো এই, ভালো করে দেখো, যে এ বি যদি আপতিত তরঙ্গমুখ হয়, বি এই যে এ বি আপতিত তরঙ্গমুখ বলেছি, লিখে দেব আমি এ বি ইনসিডেন্ট ওয়েভ ফ্রন্ট বা আপতিত তরঙ্গমুখ। আপতিত তরঙ্গমুখ। কেমন? আচ্ছা, এখান থেকে এই যে স্পর্শকটা যেখানে টাচ করেছে নাম দিয়ে দাও ডি, তাহলে সিডি হয়ে যাবে আমাদের প্রতিফলিত তরঙ্গমুখ। ঠিক কিনা? এইবার একটা জিনিস খেয়াল করে দেখো, তোমাদের যদি কনফিউশন হয় আমি ব্যাপারটাকে আরেকটু ক্ল্যারিফাই করতে পারি। আমি তোমাদের বলেছিলাম যে উৎস থেকে তরঙ্গমুখের দূরত্ব সমান হবে। সাপোজ আমার এইখানে উৎস আছে, সোর্স আছে এইখানে, তাহলে এখান থেকে এ বিন্দুর যা দূরত্ব বি এরও তাই দূরত্ব, তাহলে এটা একটা তরঙ্গমুখ। ঠিক কিনা? উৎস থেকে তরঙ্গমুখের দূরত্ব সমান হয়, তোমরা জানো। তাহলে সিডি এটা কি একই দূরত্বে হবে? অবভিয়াসলি হবে। এই উৎস থেকে ভেবে দেখো, সি এর যা দূরত্ব এই উৎস থেকে ডি এরও তা দূরত্ব। কারণ ভেবে দেখো, বি যখন সিতে এসছিল এ থেকে তরঙ্গ কোথায় গেছিল? ডিতে। তার মানে বি সি এ যা ডিস্টেন্স এ ডি এর তাই ডিস্টেন্স। তার মানে এখান থেকে ডি অবধি যা দূরত্ব এই উৎস থেকে সি অবধি তাই দূরত্ব। তো সিডি হয়ে গেল কি? প্রতিফলিত তরঙ্গমুখ। ঠিক আছে? এই হচ্ছে ঘটনা। তো আপতিত প্রতিফলিতের বিষয়টা আমাদের এখান থেকে আশা করি ক্লিয়ার হয়েছে। ওকে, এইবার আমরা কি করব? এখানে আমাদের উদ্দেশ্য কি? আপতন কোণ প্রতিফলন কোণকে সমান দেখানো, তাই না? চলো এইটা এখানে, হ্যাঁ, তো যেটা বলছিলাম, এইবার এই যে তরঙ্গটা এসছে অভিলম্বের সঙ্গে, সাপোজ এ কোণ করছে কত? এই অ্যাঙ্গেলটা কত? সাপোজ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আই। ভালো করে বুঝবে, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কত? আই। আচ্ছা, এই যে তরঙ্গটা বেরিয়ে চলে যাচ্ছে এটা প্রতিফলিত তরঙ্গ, তো অভিলম্বের সঙ্গে কোণ করবে কত? অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন আর। বেসিক্যালি আমাকে এই আই আর আরকে সমান দেখাতে হবে। এবারে কাজ করি, তোমরা নাম দিয়ে দাও, এইখানে নাম দিয়ে দাও, এইটা N1, এটা N1 নর্মাল লম্ব, আর এটা হচ্ছে N2 নর্মাল লম্ব। ওকে, এবারে একটা জিনিস দেখো তোমরা, যে কথা হচ্ছে গিয়ে এই যে আলোটা যে এসছিল, এই যে এসছিল আলোটা, ওকে, অভিলম্বের সঙ্গে কোণ করেছিল আই, আর এই আলোক তরঙ্গের সঙ্গে তরঙ্গ মুখ কত অ্যাঙ্গেল করে বলো? 90 ডিগ্রি। তরঙ্গমুখ কি করে? আলোক তরঙ্গের সঙ্গে লম্বভাবে থাকে। তো এইটা যদি আই হয়, এই অ্যাঙ্গেলটা কত দাঁড়াবে? না 90 মাইনাস আই। হ্যাঁ কিনা বলো? আশা করি বোঝা যাচ্ছে। এই যে এবি তরঙ্গমুখ। ওকে, আবার দেখো এই যে অ্যাঙ্গেল বি এ সি, তাহলে কোণ বি এ সি, এই অ্যাঙ্গেলটার মান কত হবে বলো তো? বি এ সি এই অ্যাঙ্গেলটা, ভাবো এই পুরোটা কত? 90 ডিগ্রি। সেখান থেকে এইটা কত? 90 মাইনাস আই। তাহলে এই অ্যাঙ্গেলটা কত দাঁড়াবে বলো? টোটাল অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি মাইনাস, আমি যদি টোটাল অ্যাঙ্গেলটা থেকে এই পোর্শনটা বাদ দিয়ে দিই, তাহলে কি পড়ে থাকবে? এই পোর্শনটা, এই যে বি এ সি। হ্যাঁ কি না বলো? তো টোটালটা 90 ডিগ্রি থেকে এইটা বাদ দাও, 90 মাইনাস আই, সো 90 মাইনাস আই, তাহলে হয়ে যাচ্ছে কত? এটাকে এইরকম ব্র্যাকেটে রাখো। তো এখান থেকে 90 মাইনাস 90 কেটে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস আই। তার মানে কি দেখলাম? এই অ্যাঙ্গেলটার মান দাঁড়ালো আমাদের আই। ক্লিয়ার? নেক্সট আসো, এইবার অ্যাঙ্গেল আমরা কি বের করবো দেখো। তো এই যে আলোটা বেরিয়ে গেছে প্রতিফলিত রশ্মি, এর সঙ্গে অভিলম্ব কোণ করছে কত? আর। হ্যাঁ কি না? আর সিডিকে কি বলেছিলাম? এই যে সিডি তলটা, এটা কি? প্রতিফলিত তরঙ্গ মুখ। হ্যাঁ কি না? তো প্রতিফলিত তরঙ্গ মুখ রশ্মির সঙ্গে কি করবে? 90 ডিগ্রি কোণে থাকবে। এইটা যদি তোমার আর হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা কত দাঁড়াবে বলো? এই অ্যাঙ্গেলটা কত দাঁড়াবে? টোটালটা তো 90 ডিগ্রি, আর বাদ দিয়ে দাও, মানে 90 মাইনাস আর। এই অ্যাঙ্গেলটাও পেয়ে গেলাম। আমাদের বের করতে হবে এসিডি অ্যাঙ্গেলটা। তো অ্যাঙ্গেল এসিডি
এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে দেখো তো, অ্যাঙ্গেল ACD কত না, টোটাল যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি সেখান থেকে তোমরা এই ওপরেরটা বাদ দিয়ে দাও, তাহলে পড়ে থাকবে কি এই অ্যাঙ্গেলটা, হ্যাঁ কি না? টোটালটা থেকে ভাবো ভালো করে, এই যে ACN2 এই টোটাল অ্যাঙ্গেল থেকে, টোটাল অ্যাঙ্গেলটার মানে 90 ডিগ্রি থেকে যদি তোমরা এই ওপরের পোর্শনটা বাদ দিয়ে দাও তাহলে আমরা এই অ্যাঙ্গেলটা পেয়ে যাব। ওপরের অ্যাঙ্গেলটার মান কত বললাম, 90 মাইনাস আর 90 মাইনাস আর, সো 90 90 ক্যান্সেল হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস, তো হয়ে গেল কত আর। তার মানে দেখলাম এখানে দুটো ত্রিভুজ, ভালো করে খেয়াল করে দেখো, ABC ত্রিভুজ আর ADC ত্রিভুজ, এই দুটো ত্রিভুজের আমরা আপতন কোণ মানে আই অ্যাঙ্গেল পেয়েছি, আর একটা অ্যাঙ্গেল কি পেয়েছি, আর পেয়েছি। কোনোভাবে যদি আমরা এই দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করে দিতে পারি তাহলে আই আর আর সমান হয়ে যাবে, সিম্পল, আর কিছু রইল না। তো চলো আমরা পাশেই ক্যালকুলেশন করে দিই। তো আমরা লিখবো যে ত্রিভুজ ABC ত্রিভুজ ও ত্রিভুজ ADC এই দুটো ত্রিভুজ থেকে কি পাওয়া যাচ্ছে দেখো, দুটো ত্রিভুজ থেকে আমরা পাচ্ছি এক নম্বরে কি না, এক নম্বরে হচ্ছে খেয়াল করো, আমরা BC এর যা ডিস্টেন্স নিয়েছিলাম A আর D সেই একই ডিস্টেন্স ছিল, এটা কি আমরা এঁকেছিলাম না, এর দৈর্ঘ্য নিয়ে এখান থেকে বসে বৃত্তচাপ করেছিলাম, তার শর্ত ছিল। তো আমি কি বলবো যে BC ইকুয়ালস টু AD, এটা আমরা বলবো অঙ্কনানুসারে, ঠিক কি না? এক নম্বর গেল। দু নম্বর কি পাচ্ছি দেখো, আমরা এই যে দুটো ত্রিভুজেরই বেস, এই যে দেখো নিচের অংশটা দুজনেরই কমন, মানে ABC এরও AC বাহু আর ADC এরও AC বাহু, তা আমরা বলবো AC সাধারণ বাহু বা কমন। দু নম্বর গেল। তিন নম্বরে চলে এসো। তিন নম্বর কি দেখো, এই যে ত্রিভুজটা ABC, এই ABC ত্রিভুজের ABটা কি একটা তরঙ্গ মুখ, আর তরঙ্গ মুখ তরঙ্গের দিকের সঙ্গে 90 ডিগ্রি কোণে থাকে, তার মানে ABC এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তো অ্যাঙ্গেল ABC সমান 90 ডিগ্রি। আবার একটা জিনিস খেয়াল করো, ADC ত্রিভুজের এই যে DC অংশটা, এটা কি প্রতিফলিত তরঙ্গ মুখ, যেটা তরঙ্গের গতির সঙ্গে লম্বভাবে থাকে, তার মানে ADC ত্রিভুজের এইটা কি, এটাও 90 ডিগ্রি, তো সমান ADC সমান কত না 90 ডিগ্রি, ব্যাস কাজ শেষ। তার মানে ABC ত্রিভুজ আর ADC ত্রিভুজ দুটোই কি সর্বসম, তো ত্রিভুজ ABC সমান ত্রিভুজ ADC সর্বসম প্রমাণ হয়ে গেল। তাহলে নিঃসন্দেহে বলবো দুটো ত্রিভুজের যে কোনটা BAC অ্যাঙ্গেল BAC সমান কত I সমান BAC যা ACD তা সমান ACD সমান R। তার মানে হয়ে গেল আমাদের প্রুফ, আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান, আর আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি আর অভিলম্ব একই তলে থাকছে, ব্যাস। তো এই ছিল আমাদের আপতন কোণের তরঙ্গের প্রতিফলনের সূত্রের প্রমাণ, কার সাহায্যে না হাইগেন্সের তত্ত্বের সাহায্যে। চলো নেক্সট এরপরে আমরা করব এর প্রতিসরণের সূত্র। চলো নেক্সট যাওয়া যাক। নেক্সট তোমরা দেখে নাও ভালো করে প্রতিসরণের সূত্রটা, প্রতিসরণটা কি ঘটছে। সাপোজ এই একটা নতুন মিডিয়াম, নীল রঙে দেখতেই পাচ্ছ, আলোক তরঙ্গ আসছে এদিক থেকে এদিকে, আসার পর আলোক তরঙ্গ এদিক থেকে এসে এই মাধ্যমে ঢুকেছে, ঠিক আছে? তো এটা হয়ে যাচ্ছে দেখো প্রতিসৃত তরঙ্গ মুখ, আর এটা কি আপতিত তরঙ্গ মুখ, তরঙ্গটা আসছে, ঠিক আছে? তো এইটাকে আমরা এবারে প্রুফ করব, এবং তোমাদের বলে রাখি এইটা প্রুফ করার জন্য তোমাদের আরেকটা জিনিস জানতে হবে যে হোয়াট ইজ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, প্রতিসরাঙ্ক জিনিসটা কি তোমাদের জানতে হবে। তোমরা হয়তো অনেকে জানো প্রতিসরাঙ্ককে আমরা ম্যাথমেটিক্যালি মিউ দিয়ে ডিফাইন করি, মিউ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। প্রতিসরাঙ্ক কি ব্যাপারটা না, প্রতিসরাঙ্ক হচ্ছে যে শূন্য মাধ্যমে আলোর বেগ কোনো একটা বাই নির্দিষ্ট কোনো একটা মাধ্যমে আলোর বেগ এর অনুপাত। সাপোজ শূন্য মাধ্যমে আলোর বেগ কত c ডিভাইডেড বাই কোন একটা পার্টিকুলার মাধ্যমে আলোর বেগ কত v, তো মিউ সমান c বাই v। এটা মাথায় রাখতে হবে তোমাদের কি
না রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা প্রতিসরাঙ্ক। আমি যদি বলি কাঁচের প্রতিসরাঙ্ক, তো কত? কাঁচের প্রতিসরাঙ্ক মিউজি। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ গ্লাস, কাঁচের প্রতিসরাঙ্ক সমান কি? শূন্য মাধ্যমে আলোর বেগ বাই কাঁচ মাধ্যমে আলোর বেগ, ভিজি। যদি ওয়াটার বলতাম, শূন্য মাধ্যমে আলোর বেগ বাই ভিডব্লিউ। ঠিক আছে, তো এইটা হচ্ছে প্রতিসরাঙ্কের বিষয়। তো এটা আমাদের জানতে হবে, কারণ এটা আমরা প্রুফ করতে গিয়ে কাজে লাগবে। তো চলো আমরা প্রুফ করে ফেলি বিষয়টা কেমন। চলো, ধরে নাও এই একটা সেপারেটিং মিডিয়াম, আগের মতো। এইবার আমরা প্রতিসরণ পড়ছি, মানে আলো এক মিডিয়াম থেকে আরেক মিডিয়ামে যাবে। সাপোজ এখান থেকে তরঙ্গ আসছে, এদিক থেকে তরঙ্গ আসছে, এই আসছে তরঙ্গ। এবার আসার সময় আলোটাকে ফেলার জন্য তরঙ্গ মুখ সবসময় তরঙ্গ যেদিকে যায় তার সঙ্গে লম্বভাবে থাকে, হ্যাঁ কি না? আমি নাম দিয়ে দিলাম এটা এ আর এটা বি, যেমনটা করেছিলাম আগে। এ বি একটা তরঙ্গ মুখ, এটা আপতিত তরঙ্গ মুখ আসছে। এবার ভাবো, এইটা হচ্ছে যেহেতু এক মাধ্যম থেকে আলো অন্য একটা মাধ্যমে যাবে, আমি এটাকে বললাম 1 নম্বর মিডিয়াম আর এটা 2 নম্বর মিডিয়াম। আর একটা কথা বলে দিই, সাপোজ 1 নম্বর মিডিয়ামে যে আলোর বেগ সাপোজ v1 আর 2 নম্বরে আলোর বেগ কত? v2। এটা আমি জাস্ট গোড়ার কথা বলে রাখলাম। এইবার যখন তরঙ্গটা এইভাবে এলো, দেখো বি এখনো পৌঁছতে পারেনি, বিতে যে তরঙ্গটা সেটা এখনো পৌঁছতে পারেনি, অলরেডি এ পৌঁছে গেছে। এ যখনই পৌঁছবে এ কি রেস্ট নেবে? না, এ কি করবে? দ্বিতীয় মাধ্যম অর্থাৎ 2 নম্বর মাধ্যমে বিস্তার লাভ করবে। এখন আমি এক কাজ করি, এখানে আমি নর্মাল টেনে দিই। এই হচ্ছে নর্মাল, লম্ব অভিলম্ব, এইটা হচ্ছে আপতন কোণ আই। ওকে, এটা 2 নম্বর মাধ্যম, এখানেও তরঙ্গটা আসবে এই। এটা একটু ঘন মাধ্যম তুলনামূলক, তা আলো কি করবে? অভিলম্বের দিকে এরকম বেঁকে যাবে, আলো এরকম অভিলম্বের দিকে বেঁকে যাচ্ছে, অভিলম্বের দিকে বেঁকে যাচ্ছে। এবারে একটা জিনিস দেখো, বি এই যে তরঙ্গ মুখের, এই যে তরঙ্গ আসছিল, তরঙ্গ মুখের এ বিন্দু পৌঁছে গেছে, বি পৌঁছয়নি। বি যখন এখান থেকে এখানে সিতে পৌঁছবে, এ তখন বসে থাকছে না, এ কি করবে? এই মাধ্যমে বিস্তার লাভ করে যাবে, এই মাধ্যমে বিস্তার লাভ করে যাবে। এখন প্রশ্ন হচ্ছে কত দূর যাবে? তোমরা বলবে বি সি সমান দূরত্ব এখান থেকে যাবে, একদম না। তার কারণ এটা একটা মিডিয়াম, এইটা অন্য একটা মিডিয়াম। এই মিডিয়ামে আলোর বেগ v1 আর এই মিডিয়ামে আলোর বেগ v2, ঠিক কিনা? ভেবে দেখো, বি থেকে সিতে সাপোজ আলো আসতে টি সময় নিয়েছে, তাহলে ভেবে দেখো, তোমরা নিজেরাই বলো, যেখানে বি সি সমান কত হবে? না বি সি সমান কত হবে? না v1 × t। বি থেকে সিতে আলো এসছে কত বেগে? না v1 বেগে, 1 নম্বর মাধ্যমের বেগে। আসতে কত সময় নিয়েছে? টি। তো দূরত্ব কত? বি সি অতিক্রান্ত দূরত্ব সমান v1t। এবার এ থেকে তরঙ্গ তাহলে কত দূরে যাবে? না এ থেকে ওই টি সময়ে যদি তরঙ্গ বি থেকে সিতে আসে, টি থেকে তরঙ্গ এ থেকে সি এই দ্বিতীয় মাধ্যমে কতটা যাবে? না সাপোজ v2 × t, হ্যাঁ কি না? কারণ এখান থেকে যে আলোরা দ্বিতীয় মাধ্যমে যাবে তার বেগ কত? v2। তো টি সময় কত যাবে? না v2 × t। তো আমরা কি করব? এই v2 × t এর দৈর্ঘ্যের সমান নিয়ে এ থেকে বসে একটা বৃত্তচাপ এঁকে দেবো। এখান থেকে বসে যদি একটা বৃত্তচাপ আঁকি, এই রকম দাঁড়াবে ছবিটা, ঠিক আছে? তো আমরা কি করব? সি থেকে এই অবধি একটা স্পর্শক টেনে দিলাম। তো এইবার আমরা এইখান থেকে এ থেকে যে তরঙ্গটা টি সময় ধরে গেল কত বেগে? v2 বেগে, তাহলে যাবে কত? না এখান থেকে এই ডিস্টেন্স, আমরা এখান থেকে স্পর্শক টেনে দিয়েছিলাম, তো নাম দিয়ে দাও সাপোজ ডি বিন্দু। তো তাহলে এ ডি, আমি এটাকে লিখে রাখবো এ আর ডি। তো এ ডিটা কি অ্যাকচুয়ালি? v2 × t, ঠিক কিনা বলো? তো বি সি হচ্ছে v1t আর এডি হচ্ছে v2t। এইবার আমরা এখান থেকে বুঝতেই পারছি এ বিটা হচ্ছে তাহলে আপতিত তরঙ্গমুখ, এখানে লিখে দিই না হলে এ বি সমান আপতিত তরঙ্গমুখ, আপতিত তরঙ্গমুখ। আর সিডি হয়ে যাচ্ছে আমাদের কি? আফটার রিফ্র্যাকশন ঘটছে, প্রতিসরণের পর ঘটছে, তো সিডি হয়ে যাবে আমাদের প্রতিসৃত তরঙ্গমুখ, প্রতিসৃত তরঙ্গমুখ। তো দুটো জিনিস আমরা পেয়ে গেলাম। এইবার আমরা প্রমাণ করব। প্রমাণের মধ্যে বিশেষ কিছু নেই। দেখো
আমি বলেছিলাম এইটা নর্মাল n1, এইটা প্রথম নর্মাল n1, আর এটাকে বলছি নর্মাল n2 অভিলম্ব। এখন যে আলোটা আসছে সে এখানে অ্যাঙ্গেল করছে কত আই, আর আফটার রিফ্র্যাকশন প্রতিসৃত হয়ে বেরিয়ে চলে যাচ্ছে। আমি এই যে অভিলম্বের সঙ্গে প্রতিসৃত রশ্মি যে অ্যাঙ্গেল করে তাকে আমরা কি বলি? অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন। তো আমরা কি করবো? এটাকে এই অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন আর দিয়ে দিলাম, ঠিক আছে? তো আমাদের প্রমাণ করতে হবে স্নেলের সূত্র সাইন আই বাই সাইন আর সমান মিউ, তাই না? তো ওটাই আমরা করব। দেখো কিভাবে করছি, ভেরি সিম্পল। তো কথা হচ্ছে কি, এইটা যদি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আই হয় তাহলে দেখো আপতিত রশ্মির সঙ্গে তরঙ্গ মুখ 90 ডিগ্রি কোণে থাকে। এইটা যদি আই হয় এটা হয়ে যাবে আমাদের কত? 90 মাইনাস আই, হ্যাঁ কি না? এটা হয়ে যাবে আমাদের 90 মাইনাস আই, তাই না? ওকে, আবার দেখো এই যে n1 এর সঙ্গে এই যে তোমার এই যে সারফেসটা, সরি এই যে n1, এই যে অভিলম্বটা, এইটার সঙ্গে অ্যাঙ্গেল করছে কত বলো? 90 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল BAC কত হবে? এই অ্যাঙ্গেলটার মান কত হবে? চলো কাছে ক্যালকুলেট করে নাও। তো অ্যাঙ্গেল BAC কত করছে? অ্যাঙ্গেল BAC এর মান কত না? টোটালটা 90, টোটাল 90 ডিগ্রি থেকে 90 মাইনাস আই বাদ দিয়ে দাও, 90 মাইনাস আই, তো হয়ে যাচ্ছে কত? মাইনাস কাটলো আই। তো BAC এর মান পেয়ে গেলাম আমরা, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আই পেয়ে গেলাম, তাই না? এটা আমরা আই পেয়ে গেলাম, আই। চলো এইবার নেক্সট, তোমাদের এই যে প্রতিসৃত তরঙ্গ মুখ তার সঙ্গে এই যে রশ্মিটা, টোটাল অ্যাঙ্গেল কত করবে? 90 ডিগ্রি। তাহলে এখানে এই অ্যাঙ্গেলটা যদি আর হয়, এই অ্যাঙ্গেলটা কত দাঁড়াবে না? 90 মাইনাস আর, সিম্পল। আবার অ্যাঙ্গেল ACD, তাহলে অ্যাঙ্গেল ACD এই অ্যাঙ্গেলটা কত দাঁড়াবে না? টোটাল 90, ভেবে দেখো এই অভিলম্বের সঙ্গে এই তলটা কত অ্যাঙ্গেল করছে? 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি থেকে পুরো এই 90 ডিগ্রি থেকে এই পুরো 90 ডিগ্রি থেকে আমরা যদি এই পোর্শনটা বাদ দিয়ে দিই, আমরা এই অ্যাঙ্গেলটা পেয়ে যাব কত? 90 ডিগ্রি মাইনাস 90 মাইনাস আর, তো -90 কাটাকুটি হয়ে গেলে আর পড়ে থাকলো, তার মানে এখানে অ্যাঙ্গেলটা কত? আর পেয়ে গেলাম। তার মানে ACD হচ্ছে আর এবং BAC এর মান কত? আই পেয়ে গেলাম। এবার সিম্পল, আমাকে আর কিছু করতে হচ্ছে না, আমি স্নেলের সূত্র করব। তো দেখো এখানে ত্রিভুজ কি কি পাচ্ছি? ABC ত্রিভুজ আর ত্রিভুজ ADC। আমি নামও চেঞ্জ করিনি, তোমাদের বুঝতে সুবিধা হবে বলে, প্রতিফলনের মতো একদম। তো ত্রিভুজ ABC ও ত্রিভুজ ADC থেকে পাই। ABC থেকে কি পাই? প্রমাণ করতে হবে, সিম্পল। যদি গুলিয়ে যায় মাথায় রাখবে যে স্নেলের সূত্র প্রমাণ করব। স্নেলের সূত্র মানে কি? সাইন আই বাই সাইন আর, তাই না? তো যেমনটা ত্রিভুজ ABC এবং ত্রিভুজ ADC থেকে কি পাচ্ছি দেখো। তো আমাদের প্রমাণ করতে হচ্ছে বেসিক্যালি কি? স্নেলের সূত্র। আর স্নেলের সূত্র মানে কি? সাইন আই ডিভাইডেড বাই সাইন আর সমান রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিউ। তো সাইন আই বাই সাইন আর প্রমাণ করলেই গল্প শেষ, ওটাই লিখে ফেলো না। সাইন আই ত্রিভুজ ABC থেকে পাচ্ছি দেখো সাইন আই ডিভাইডেড বাই সাইন আর। সাইন আই সমান কত? লম্ব বাই অতিভুজ। এখন দেখো আই অ্যাঙ্গেল কোথায় আছে? ABC ত্রিভুজের মধ্যে আছে। তোমরা জানো যে কোনো একটা সমকোণী ত্রিভুজের অ্যাঙ্গেল এর উল্টোটা হয় লম্ব আর 90 ডিগ্রির উল্টোটা হয় অতিভুজ, তাই না? তো এখানে ABC ত্রিভুজের সাইন আই সমান কত? অ্যাঙ্গেলের উল্টোটা লম্ব, মানে সাইন মানে লম্ব বাই অতিভুজ। এখন তরঙ্গ মুখ তরঙ্গের সঙ্গে লম্বভাবে থাকে, তাই না? তাহলে এইটা হবে অতিভুজ আর এটা হবে লম্ব। তো সাইন আই লম্ব বাই অতিভুজ, লম্ব মানে কত না BC ডিভাইড বাই অতিভুজের মান কত? সমকোণী ত্রিভুজের উল্টোটা মানে AC, এইটা পেয়ে গেলাম। ইন্টু 1 বাই সাইন আর। সাইন আর সমান কত? লম্ব বাই অতিভুজ। এখন ভেবে দেখো এই অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেলের উল্টোটা কত? সাইন আর বলছি না, কোণের, এই যে কোণের উল্টোটা হয় লম্ব, তো কোণের উল্টোটা হচ্ছে এটা লম্ব মানে AD ডিভাইডেড বাই অতিভুজ। এখন এটা প্রতিসৃত তরঙ্গ মুখ, তার উল্টো দিকেরটা তাকে আমরা কি বলি? তোমার হাইপারটেনিয়াস বা ওই অতিভুজ, হ্যাঁ কি না? 90 ডিগ্রির উল্টোটা কি হয়ে যাচ্ছে আমাদের? অতিভুজ। তো কি হয়ে যাবে না সাইন আর সমান লম্ব বাই অতিভুজ, অতিভুজের মান AC।
এসি। তো এখান থেকে যদি কাটাকুটি করি এসি এসি ক্যান্সেল হয়ে যাচ্ছে, তার মানে বিসি বাই এডি পড়ে থাকলো। এখন কাজ আমি গুছিয়ে রেখেছিলাম, দেখো বিসি সমান কত, এইটা মানে কত V1t, তো পুট করে দাও V1t ডিভাইডেড বাই এডির মান কত V2t, পুট করে দাও V2t, টি ক্যান্সেলড, সো V1 বাই V2। তার মানে সাইন আই বাই সাইন আর সমান V1 বাই V2। এখনো প্রতিসরাঙ্কতে আসেনি। চলো, তো আমরা পেয়েছি বেসিক্যালি সাইন আই ডিভাইডেড বাই সাইন আর ইকুয়ালস টু কত ছিল আমাদের এখানে V1 বাই V2, তাই না, V1 বাই V2, V1 বাই V2। তো এখানে যেমনটা বলছিলাম আলো 1 নম্বর মিডিয়াম থেকে আসছে, এসে 2 নম্বর মিডিয়ামে প্রবেশ করলো, তাই না, এখানে ভেলোসিটি কত আলোর V1, এটা কত V2। তো এটাকে একটু সাজিয়ে নিই, প্রতিসরাঙ্ক আকারে লিখবো। প্রতিসরাঙ্ককে কি বলেছিলাম, মিউ, মিউ সমান কি শূন্য মাধ্যমে আলোর বেগ বাই কোনো একটা মাধ্যমে আলোর বেগ, ওই পার্টিকুলার মাধ্যমে আলোর বেগ। যেমন কাঁচের প্রতিসরাঙ্ক মিউজি, মিউজি সমান কত শূন্য মাধ্যমে আলোর বেগ বাই কাঁচ মাধ্যমে আলোর বেগ, তাই না। তো এখানে আমি কি করব, একটু কাজ করব, এখানে একটু মজা করব। V1 বাই V2 এটাকে এরকম করতে পারি সি বাই সি, কারণ এগুলো পার্টিকুলার একটা মিডিয়ামে আলোর বেগ। আমি যদি প্রতিসরাঙ্ককে আনতে চাই শূন্য মাধ্যমে রেসপেক্টে আমাকে হিসাবটা করতে হবে। তো শূন্য মাধ্যমে আলোর বেগ বাই বেগ এরকম করা যায়, কাটাকুটি করলে তো সেই আগেটা ফিরে আসছি। তো সাজিয়ে নাও সি বাই V2 ইন্টু 1 বাই সি বাই V1টাকে নিচে নামিয়ে দাও, V1 এটা পেয়ে গেলাম। তো সি বাই V2 শূন্য মাধ্যমে আলোর বেগ বাই 2 নম্বর মাধ্যমে আলোর বেগ, মানে কত 2 নম্বর মাধ্যমে প্রতিসরাঙ্ক, মানে μ2 বাই শূন্য মাধ্যম বাই 1 নম্বর মাধ্যমে আলোর বেগ, মানে μ1। তো এবার কোনাকুনি গুণ করে দাও, আমরা পাবো এখান থেকে μ1 সাইন আই ইকুয়ালস টু μ2 সাইন আর। ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা, প্রত্যেকটা জায়গায় কাজে লাগে। আলোর প্রতিসরণ মানে এই সূত্রটা কাজে লাগে, বাবা লোক না দ্বিতীয়সান বলতে পারো, সব জায়গাতেই কাজে লাগে। চশমা লাগিয়ে দাও। তো μ1 সাইন আই সমান μ2 সাইন আর, মানে যেই মিডিয়াম থেকে আলোটা আসছে সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক ইন্টু ওই মাধ্যমের কোণের সাইন সমান যেই মাধ্যমে আলো ঢুকলো সেই মাধ্যমের কোণের সাইন ইন্টু ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক, এর গুণফলটা সবসময় কনস্ট্যান্ট হবে। তো এই ছিল আজকের আমাদের প্রতিসরণের সূত্রের প্রমাণ। তো প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না, এবং পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে রাখো। নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের এইরকম পড়া রিলেটেড অবশ্যই ছায়া প্রকাশনীর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে।